ফরিদপুর ৪ আসন। কার্যত এখানে আসলে কোনো উন্নয়ন হয়নি। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বলা হয় আওয়ামী অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষের ভোটে বারবার আওয়ামী লীগ তাদের ক্ষমতায় গিয়েছে, তাদের ইজ্জত বাঁচিয়েছে। কিন্তু এই এলাকার মানুষের জন্য কিচ্ছু করেনি। ভালো লাগে অবশ্যই দলের একটা মনোনয়ন, দীর্ঘদিন পরে একটা নির্বাচন হচ্ছে। কার্যত ২০০১ সালের পরে তো আমরা আসলে ভালো কোনো নির্বাচন পাইনি। এই নির্বাচনের জন্য তো অনেক আত্মত্যাগ করতে হয়েছে, অনেক ধরনের লড়াই সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আমাদের সংগ্রাম, এই সংগ্রামে অনেক সহযোদ্ধা বন্ধু আমাদের আত্মাহুতি দিয়েছেন, অনেকে আর ফিরে আসেন নাই, গুম হয়ে গেছেন। তো এই নির্বাচনটা সেই জন্য দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য। সেই নির্বাচনে আমাকে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণমানুষের দল, সেই দলের পক্ষ থেকে আমাকে ফরিদপুর ৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই জন্য আমি খুবই আনন্দিত এবং অভিভূত। এটা দলের একটা স্বীকৃতিও বটে। এর আগে যারা এমপি হয়েছে এখানে এরকম আছে, শরীয়তপুর থেকে এসেছে, মাদারীপুর থেকে এসেছে, কিন্তু আমি তো ফরিদপুর জেলার মানুষ। আমি দূরের মানুষ না। এই জেলার এই অঞ্চলের মানুষ আমাকে গ্রহণ করে। আপনি যেটা বলেছেন এখানে, হ্যাঁ, এখানে একটা চ্যালেঞ্জিং অবশ্যই আওয়ামী অধ্যুষিত কিছু আছে, অবশ্যই আছে। কিন্তু ধর্ম, দল তো আর ধর্মের ব্যাপার না। মানুষ যোগ্য নেতা খুঁজে পায়নি। মানুষ এতদিনের যোগ্য নেতা খুঁজে পায়নি। তাদের মানুষ তারা খুঁজে পায়নি। আমি এখন দেখছি মানুষের মধ্যে যে বিপুল আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, তারা আমাকে গ্রহণ করছে, ভালোবাসছে। কারণ মনে করছে যে তারা একজন ভালো ভালো নেতৃত্ব, ভালো মানুষ পেয়েছে, যাদের মাধ্যমে ভাঙ্গা বা ৪ আসনের উন্নয়ন হবে। সেই জন্যে তারা আমাকে গ্রহণ করছে। এখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ একটা ছিল, এখানে ২ টা আওয়ামী লীগ ছিল। এখানে বিএনপি করা খুবই দুরূহ ব্যাপার, এটা সত্য। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, গ্র্যাজুয়ালি চমৎকারভাবে উন্নতি হচ্ছে এবং মানুষ ছুটে আসছে। আমরা মনে করি মানুষের যে আগ্রহ, উদ্দীপনা এবং তারা যেভাবে আমাকে গ্রহণ করছে, ইনশাল্লাহ এখানে আপনারা যেটা বলছেন যে আওয়ামী অধ্যুষিত এলাকা, এই এলাকা অচিরেই ইনশাল্লাহ বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ। আমার যেটা নির্বাচনী আসন, এটা আমার থেকে খুব বেশি দূরে না, আমার সীমানার সাথেই সেই আসন। তো এবং আমি দীর্ঘদিন রাজনীতি করি। আমার ছাত্র রাজনীতি থেকে শুরু, প্রত্যেকটা এলাকায়, জেলার প্রত্যেকটা এলাকার যুবক, তরুণ বা নেতৃত্ব যারা করে, সমাজ সেবক বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকের সাথে আমার সম্পর্কই ছিল। তো এখন নতুন করে আরো নিবিড়ভাবে আমি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে আমি ঘুরে বেড়াচ্ছি। তো এখানকার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা যেটা বললেন, আমি জানি না কতটুকু করতে পারবো। তবে হ্যাঁ, আমার একটা পরিকল্পনা আছে, মহাপরিকল্পনা। ফরিদপুর ৪ আসন। কার্যত এখানে আসলে কোনো উন্নয়ন হয়নি। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বলা হয় আওয়ামী অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষের ভোটে বারবার আওয়ামী লীগ তাদের ক্ষমতায় গিয়েছে, তাদের ইজ্জত বাঁচিয়েছে। কিন্তু এই এলাকার মানুষের জন্য কিচ্ছু করেনি। আপনি খবর রাখবেন, নিশ্চয়ই জানবেন। ফরিদপুর একটা পুরনো জেলা, ব্রিটিশ শাসনের সময় থেকে। এখানে এখন পর্যন্ত একটা পাবলিক সরকারি বিশ্ববিদ্যালয় হয়নি। একটা বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ হয়েছিল, সেটা বিএনপির ক্ষমতার আমলে আমরা করেছিলাম। হ্যাঁ? এখানে সিটি কর্পোরেশনের কথা বারবার বলা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন, তথাকথিত প্রধানমন্ত্রী আমি বলব তৎকালীন। তিনি ফরিদপুরে গিয়ে ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশন করবেন, করেননি ফরিদপুরে। কিচ্ছু করেননি। আপনি ফরিদপুরের আভ্যন্তরীণ অবকাঠামোর যে উন্নয়ন, আপনি ভিতরে গেলে দেখবেন রাস্তাঘাটের খুব বেহাল দশা। তো আমাদের যেটা পরিকল্পনা, প্রথমত যে ফরিদপুরে বিভাগ হতে হবে। হ্যাঁ? গোপালগঞ্জে বিভাগ করা যাচ্ছে না। ফরিদপুর মানুষ হয়তো ফুঁসে উঠবে বা আন্দোলন, সেই জন্য ফরিদপুরে বিভাগ হয়নি। ফরিদপুরে আমরা একটা বিভাগ করব। এটা সময়ের দাবি, ফরিদপুর মানুষের প্রাণের দাবি। ফরিদপুর আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমার যে নির্বাচনী এলাকা, সিটি কর্পোরেশন হবে অবশ্যই ফরিদপুরে। আর আমার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা একটা হাইওয়ে অধ্যুষিত এলাকা। তো এই এলাকা একটা খুব ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, ২১টা জেলার প্রবেশদ্বার। তো আমাদের পরিকল্পনা হলো ভাঙ্গায়, দেখেন, ভাঙ্গায় একটা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। সেই হাসপাতাল বেগম খালেদা জিয়া ২০০২ সালে করেছিলেন। তার আগে এটা ছিল ৩০ শয্যা বিশিষ্ট। এটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৯-৮০ সালে। এরপরে এই হাসপাতালের কোনো উন্নয়ন হয় না। আমরা যদি ক্ষমতায় যাই, ভাঙ্গা এই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন করব এবং এটাকে ১০০ শয্যায় উন্নীত করব। এটা আমাদের প্রায়োরিটি, অঙ্গীকার। ইনশাল্লাহ এটা আমরা করব। ভাঙ্গা একটা ট্রমা সেন্টার খুব প্রয়োজন। ভাঙ্গা ট্রমা সেন্টার, কারণ দুর্ঘটনাপ্রবণ এলাকা, সাংঘাতিক। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ বেঘরে প্রাণ হারায়। তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটা আধুনিক মানের ট্রমা সেন্টার ভাঙ্গা সময়ের দাবি, এটা করব। আর আরেকটা প্রয়োজন আমরা ফিল করছি যে ভাঙ্গায় একটা স্বতন্ত্র আলাদা মেডিকেল কলেজ আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই জন্যে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সরকার থেকে যাতে একটা মেডিকেল কলেজ আমরা ভাঙ্গায় করতে পারি, করব। একটা ইপিজেড শিল্পায়ন নাই ভাঙ্গায়,
হাইওয়ে আছে, একটা পদ্মা ঢাকা মাওয়া হাইওয়ে একটা হয়েছে, শুধুমাত্র ফরিদপুর বা ভাঙ্গা আমাদের 4 আসনের জন্য না, এটা 21টা জেলার জন্য হয়েছে। তো এটা হয়তো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ঢাকার সাথে ফরিদপুরে, কিন্তু আভ্যন্তরীণভাবে ভাঙ্গার মানুষ খুবই অভাবগ্রস্ত, বেকারত্ব, তীব্র হাহাকার, মাদকাসক্তি সাংঘাতিক। তো সেই জন্য ভাঙ্গায় সরকারি বেসরকারি শিল্পায়ন লাগবে, একটা ইপিজেড করব এবং প্রাইভেট সেক্টরকে কিভাবে উৎসাহিত করা যায় এখানে সেটা আমরা করব। মাদকের ভয়াবহ থাবা, সেই থাবা থেকে মানুষকে কিভাবে আপনার রক্ষা করা যায়, যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। নারীদের কর্মসংস্থান, নারী একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অবরোধবাসিনী বেগম রোকেয়া লিখেছেন আজ থেকে 50 বছর আগে, নারী সমাজকে অবরুদ্ধ রেখে, নারী সমাজকে ঘরে রেখে, শিক্ষাহীন রেখে, কর্মহীন রেখে কোনো জাতির উন্নতি হতে পারে না। সেই জন্যে আমরা, আমাদের সরকার বেগম খালেদা জিয়া যখন প্রথম ক্ষমতায় আসলেন, তিনি নারীদেরকে এগিয়ে আনবার জন্য 10ম শ্রেণী পর্যন্ত, এসএসসি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার একটা ব্যবস্থা করেছিলেন, আপনারা জানবেন 91 সালে। তারপরে আমরা 2001 সালে যখন ক্ষমতায় আসি, তখন আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছি। নারীদের জন্য আলাদা আলাদা কোঠা, তাদের এগিয়ে আনবার জন্য চাকরির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা আমরা করেছিলাম। তারপরে শিক্ষা উপবৃত্তি ছাত্রীদের জন্য, আপনি গ্রামে গেলে দেখবেন, আপনি অবাক হবেন যে আমি আমার একটা উপজেলায় মেয়েদের মেধাবৃত্তি, মেয়েদের তো না, স্কুলের মেধাবৃত্তি দিতে গেলাম 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আমি দেখলাম সেখানে 70-75 নারী, প্রথম দ্বিতীয় তৃতীয়। এটা খুবই অভিভূত হবার মতো ব্যাপার। তার মানে কি আমরা এগিয়ে আসছে মেয়েরা। মেয়েদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষার বিনিময়ে খাদ্য, এটা বিএনপির ব্রেন চাইল্ড, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন তৎকালীন সময়ে ক্রিস্টিনা ওয়ালি, তার একটা বক্তব্য বেগম খালেদা সম্পর্কে, যে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন উৎপাদনে বিএনপি বা খালেদা জিয়া যদি কোনো ভূমিকা আর নাও রাখে, শুধুমাত্র নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রাখছেন, সেই জন্য এই অঞ্চলে মানুষের কাছে তিনি যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। একটা ঐতিহাসিক কমপ্লিমেন্ট কিন্তু বিশ্বব্যাংকের তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ক্রিস্টিনা ওয়ালি, কান্ট্রি ডিরেক্টর ছিলেন। তো সেই জন্য বলছি যে নারীদেরকে এগিয়ে আনতে হবে। তবে এইবার আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য একটা মহাপরিকল্পনা আমাদের আছে। পরিকল্পনা হলো এরকম যে আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের নির্বাচনী ইশতেহারে সম্ভব করে এটা দিবেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা ব্রেন চাইল্ড, উনি এটা আবিষ্কার করেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন এবং বলবেন, উনি বলছেন যে আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। ফ্যামিলি কার্ড মিনস প্রত্যেকটা পরিবারের নারী অভিভাবক যিনি থাকবেন তার নামে এই কার্ড থাকবেন, এবং যাদের প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম একটা প্রণোদনা, তার মাসের 5 দিনের বাজার খরচ অন্তত এই নারীর মাধ্যমে আমরা যাতে তার সংসারে পৌঁছে দিতে পারি, সেই জন্যে একটা অ্যাপস তৈরি করে আমরা এই কার্ড করবো। এবং নারীদের জন্য, কারণ যে নারীরা উপার্জন করতে পারে না, সেই জন্য নারীরা পিছনে থাকে, তারা যাতে আত্মস্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে, বা আমরা সেই যে কুটির শিল্প, ঘরে ঘরে বসে নারীরা কি কাজ করতে পারে স্থানীয়ভাবে, তাদেরকে প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করা যায় যুবকদের, নারীদের জন্য, যাতে আত্মকর্মসংস্থানের একটা পথ তারা তৈরি করতে পারে নিজেরা, নিজেদের মধ্য দিয়ে, সেই ব্যবস্থা আমরা করবো। সবচেয়ে বড় কথা যে ফ্যামিলি কার্ড, এটা একটা নতুন ধারণা, যে এটা শুধু নারীদের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে তাদের কাছে মাসে এই অর্থটা পৌঁছে দেওয়া হবে। আজকাল প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কলে কারখানায়, চাকরি ক্ষেত্রে, সব জায়গায় চ্যালেঞ্জিং জব। নারীরাই চ্যালেঞ্জকে কিন্তু ধারণ করছে, গ্রহণ করছে সর্বক্ষেত্রে। কোথাও কোথাও নারীরা খুব ভালো ভূমিকা পালন করছে, সফল হচ্ছে। এখন আপনি সস্তা একটা গল্প দিতে পারবেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিব, কিন্তু তার যে চ্যালেঞ্জের জায়গা, সেই চ্যালেঞ্জের জায়গাটা কে গ্রহণ করবে? এই যে শিল্পের প্রাইভেট সেক্টরে যে নারীরা কাজ করে, সেখানে গার্মেন্ট শিল্পে বলেন, সব জায়গায় বলেন, সেখানে অনেক সময় 2 শিফটে কাজ করতে হয়, প্রতিযোগিতামূলক ব্যবস্থা, সেখানে রপ্তানির ব্যাপার, সময়ের ব্যাপার থাকে। সেখানে নারীদের যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরকে আপনি কিভাবে বাধ্য করবেন আপনি 5 ঘন্টা কাজের সময় নির্ধারণ করে দিয়ে? তাদের তো এখানে, তারা এখানে প্রতি মুহূর্তে তাদের এখানে ঘন্টা, মিনিট, সময় হিসাব করে তাদেরকে চলতে হয়। তার মানে সেখানে নারীদের কাজের সুযোগ সীমিত হয়ে যাবে, আপনি নিশ্চিত। এটা তো আরও তো নারীদের কর্মহীন একটা অবস্থায় ফেলে দেওয়ার মতো একটা বাস্তবতা বলে আমরা মনে করছি। হ্যাঁ, আমাদের নারীদের তো এখানে ধরেন মাতৃত্বকালীন ছুটির যে ব্যাপার আছে বা প্রণোদনার যে ব্যাপার, সেইগুলো আছে, ঠিক আছে, কিন্তু কর্মঘণ্টা কমিয়ে আপনি নারীকে মূল্যায়ন করবেন, নারীর কর্মসংস্থা করবেন, এটা বলা, আপনি যে কোনো পরিবেশে আপনি যে ব্যাখ্যাই দিবেন, এটা বাতুলতা। ছোটবেলা থেকেই রাজনীতি, আমার বাবা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব করতেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমরা নিজেও দেখেছি ছোটবেলায়। আর আমি একটা স্কুলে পড়তাম, মফস্বলে গ্রামে, যে স্কুলের পাশ দিয়ে, প্রাইমারি স্কুলে, কেশবনগর প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা, হাইওয়ে, সেখান থেকে জিয়াউর রহমান যাচ্ছিলেন। তখন আমরা রাস্তায় দাঁড়ালে জিয়াউর রহমানের সংস্পর্শ পেয়েছিলাম, উনি আদর করেছিলেন আমাদেরকে গাড়িতে বসেই। তো সেটা একটা জাদুমন্ত্রের মতো কিছু হতে পারে। যে তারপরে মূলত আমাদের পরিবার
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমাদের পরিবার সবসময় জাতীয়তাবাদী ঘরানা পছন্দ করতেন। জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি যেটা বললাম, আমার বাবা অংশগ্রহণ করেছেন, আমি জিয়াউর রহমানের সান্নিধ্য হয়েছি। পরে যখন আমরা কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েটে পড়লাম ফার্স্ট ইয়ারে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে, তখন ছাত্রদলের একটা বিপুল তারুণ্যের একটা গোষ্ঠী ঝড়ের বেগে সারা বাংলাদেশে ছাত্রদলের রাজনীতির পতাকা তলে ঝাঁকে ঝাঁকে সম্পৃক্ত হলো। আমরা তখন সম্পৃক্ত হয়েছিলাম এবং সেটা সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের আমল। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে বেগম খালেদা জিয়া যখন ঘর থেকে বের হলেন, তখন বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ছাত্র তখন বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল, বিএনপির প্রতি সহানুভূতিশীল। তিনি দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন আপোষহীনভাবে। অন্যান্য রাজনৈতিক দল জামাতে ইসলাম বা আওয়ামী লীগ কখনো কখনো, আপনারা জানেন 86 নির্বাচন যে এর সাথে সাথে আপোষ করে তারা নির্বাচনে গিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেননি। আমরা তার অনুসারী হিসেবে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, জিয়াউর রহমানকে ভালোবেসে আমরা ছাত্রদলে সম্পৃক্ত হয়েছিলাম। সেই যে পথ চলা শুরু 1987 সালে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায়, তখন থেকে আমি প্রত্যক্ষ রাজনীতি করি। আমার কোনো গ্যাপ নাই, 1 মাসেরও কোনো গ্যাপ নাই এই দলে। এই দীর্ঘ 39 বছরে পদার্পণ করেছে আমার রাজনৈতিক জীবন। ছাত্র রাজনীতি থেকে এসে জাতীয় রাজনীতি, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, নির্বাহী কমিটির, এখন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এর মধ্যে অনেক চড়াই উতরাই, লড়াই সংগ্রাম, এর মধ্যে অনেক দুঃখ বেদনা, আনন্দ, হাসি কান্না, সব কিছু মিলিয়েই এই রাজনীতির একটা অভিজ্ঞতা আর কি, দীর্ঘ অভিজ্ঞতা। কখনো এই অভিজ্ঞতা শেয়ার করলে মানে বেদনা হতে হবে, আবার কখনো এর মধ্যে ভালোবাসা, আনন্দ বা কি বলে মানুষের যে কি সমর্থন, এটা অভিভূত হবার মতো ব্যাপার। আপনি তো বললেন যে কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যে এই সময় কৃষকদের প্রধান সমস্যা আপনার কাছে কি মনে হচ্ছে, কি বলবেন? কৃষকরা আসলে, বাংলাদেশের কৃষকরাই সবচেয়ে ভাগ্যহত। আপনি দেখেছেন যে কতগুলা সংস্কার কমিশন গঠন করা হলো, বাট কৃষকদের ভাগ্য পরিবর্তন জন্য কোনো কমিশন হয় না। এখনো বাংলাদেশের 50 থেকে 60% মানুষ প্রত্যক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত। কৃষকরা কৃষি উৎপাদন যদি একটা সিজন না করে, বাংলাদেশে মহামারী লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। কিন্তু কৃষকদের কোনো সভা নাই, সমিতি নাই, ট্রেড ইউনিয়ন নাই, সংঘ নাই। তারা বেঘরে পড়ে মরে, মানে জীবন সংগ্রামে তাদের একেবারে মানে কি বলবো, মানে এই মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা শ্রেণী, তারা কৃষকের রক্ত শোষণ করে খায় একরকম, কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। কৃষক কারণ 5000 বছরের পুরনো পেশা এই কৃষিকাজ। এখনও যারা কৃষি উৎপাদন করে, একটা সময় ছিল যারা কৃষি কাজ করতেন তাদের পরিবারে শ্রমের জন্যে 5 জন মানুষ থাকতো, 5টা ছেলে থাকতো। কিন্তু দুর্ভাগ্যজনক এখন হয়তো শ্রমের মানুষ খুব কমে গিয়েছে কৃষিকাজে। তাদেরকে টাকা দিয়ে শ্রম আমদানি করতে হয়, ক্রয় করতে হয়। এগুলো করতে যে একজন কৃষক যে উৎপাদন করে, কৃষি উৎপাদনের যে সামগ্রী, আপনার তেলের দাম মানে পানি, সেচ, তারপরে কীটনাশক, সার, অনেক সময় সার পর্যাপ্ত পাওয়াও যায় না, তারপরে শ্রম সবচেয়ে মূল্যবান। এইগুলা করে টোরে কৃষক যখন ফসল উৎপাদন করে, তখন তার উৎপাদিত পণ্য বিক্রি করতে গেলে সেই টাকাও তারা পায় না। উদাহরণস্বরূপ আমরা বলি, আমরা ফরিদপুর অঞ্চলের মানুষ, এখানে প্রায় 8 লক্ষ মেট্রিক টন ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে পেঁয়াজ উৎপন্ন হয়। কিন্তু পেঁয়াজ উৎপাদন করতে যে যত্ন, যে পরিচর্যা, পাট, গোল্ডেন আর্ট ফাইবার আমাদের এলাকায়, হ্যাঁ, কিন্তু সেই পাটের যে একসময় সোনালী দিন ছিল, সেই দিন নাই। কারণ কৃষক পাটের পর্যাপ্ত মূল্য পান না, পেঁয়াজের পর্যাপ্ত মূল্য পান না। পেঁয়াজ সংরক্ষণের যে ব্যাপার, অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশে 35 লক্ষ মেট্রিক টন, 36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়, কিন্তু আমাদের প্রয়োজনও তাই। কিন্তু আমার 5-6 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ পচে যায়, নষ্ট হয়ে যায়, আমাদেরকে আমদানি করতে হয়। তখন আমাদের অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়ে। তো কৃষকের যেটা প্রধান সমস্যা হলো কৃষি উৎপাদনের যে সামগ্রী বা যে প্রয়োজনীয় সার, বীজ, ওষুধ, তার মূল্য কমাতে হবে। আরেকটা হলো কৃষকের পণ্য উৎপাদনের পরে কৃষক যাতে তার পণ্যের ন্যায্য মূল্যটা পায়, যাতে সাথে টিকে থাকতে পারে, সেই জন্যে সরকারের পক্ষ থেকে বা স্টেক হোল্ডার যারা আমরা আছি সমাজে, তাদের প্রত্যেকের পক্ষ থেকে সেই ভূমিকা পালন করতে হবে। যখন পাট উৎপাদিত হয়, সেই মাসে যদি পাটের মূল্য 1600 টাকা হয়, তার 3 মাস পরে পাটের মূল্য 2500 টাকা হয়ে যায়। কিন্তু কৃষক এই টাকাটা পায় না। এই টাকাটা মধ্যস্বত্বভোগী ফরিয়া, সিন্ডিকেট বাস বা মিল মালিক, এরা সংরক্ষণ করে ব্যাংক থেকে লোন নিয়ে বা নিজের টাকা দিয়ে, আর কৃষক ভুক্তভোগী হয়। যেই কৃষকের 20 বিঘা জমি
তিনি দেখবেন নিশ্চিতভাবে, আপনি খবর নেন, পরের বছর থেকে 1 বিঘা জমি বিক্রি করে তার সংসার চালাতে হয়, তার বাবার চিকিৎসা করতে হয়, তার সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করতে হয়। এটা বাস্তবতা। তো এই জন্য আমাদেরও কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আপনারা জানেন যে 91 সালে বিএনপি যখন প্রথম ক্ষমতায় গেল, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, কৃষকের 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা জমির 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ একেবারে মওকুফ করে দিলেন। 5,000 টাকা আজ থেকে কত বছর আগে আপনি হিসাব করেন, 25-30 বছর আগে। আজকে সেই 5,000 টাকার মূল্য মিনিমাম 40 থেকে 50,000 টাকা, সেটা বিএনপি মওকুফ করেছিল। হ্যাঁ, এইবার আমরা ক্ষমতায় গেলে কৃষকদের নিয়ে আমাদের কিছু মহাপরিকল্পনা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের সাথে বারবার এই বিষয়গুলো না আলাপ করেছেন। তার মানে হলো কি, মানে কৃষক যদি, মানে বাংলাদেশের কৃষি খাত কৃষককে যদি ভালো রাখা না যায়, তাহলে বাংলাদেশ ভালো থাকে না। সেই জন্যে আমরা কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য। সব জায়গায় ব্যক্তিগতভাবে জীবনে, আমার রাজনৈতিক জীবনে যারা আমাকে অনুসরণ করেন বা যারা আমাকে খেয়াল করেছেন, আমি কোনো সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্ম নিয়ে রাজনীতি, এগুলো আমরা কখনো করিনি। ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, আমাদের বাড়ির চারিপাশে হিন্দু মুসলমান, আমরা একসাথে একই পরিবেশে একই আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমরা হেসেছি, খেলেছি, স্কুলে গিয়েছি। তো আমরা জাত পাত বা ধর্ম এগুলো নিয়ে আমরা কখনো রাজনীতি করি না। ব্যক্তিগতভাবে আমি করি না, আমার দলও এগুলো করে না। 5ই আগস্টের পরে কেউ ধারণা দেওয়ার চেষ্টা করে বিএনপি ক্ষমতা এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না। খুবই ভয়ঙ্কর কথা। এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমরা মনে করি। আমরা আমাদের দল এবং আমাদের এলাকায় আমরা শাশ্বত কাল থেকে, পূর্বপুরুষের কাল থেকে আমরা হিন্দু মুসলমানরা একসাথে বড় হয়েছি। এখানে ধর্মের নামে কোনো বিভাজন আমরা দেখিনি। মানুষকে মানুষ হেয় করা বা মানুষের উপর কোনো জুলুম করা কোনো ধর্ম মতের কারণে, এটা আমরা শিখিয়ে নিই, এটা আমাদের চরিত্র নেই। সেই জন্যে হিন্দুরা এটা জানে। এবং আমি সব জায়গায় গেছি, পূজা মণ্ডপে যতদূর গেছি, 5 তারিখের পরে খবর নিয়েছি, তাদের মন্দির, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিয়েছি। এবং সব হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমার উপর আস্থা রাখছে। তাদের ধর্ম অনুষ্ঠানে যাচ্ছি, তাদের সুবিধা অসুবিধা, তাদের নিরাপত্তা, এই সমস্ত দায়িত্ব আমরা নিব। এবং তারা সেই আস্থা পাচ্ছে আমাদের উপরে। এবং আমরা বিশ্বাস করি যে তারা আমাদের সাথে এবার একটা বিপুলভাবে অংশগ্রহণ করবে বা থাকবে আমাদের সাথে। দুদার মধুর সাগরে ভাসিয়ে দিতে পারবো, বিষয়টা এরকম না। আমাদের দীর্ঘদিনের এখানে একটা পুঞ্জীভূত অন্যায়, অনিয়ম এর একটা বাস্তবতা, অভাব অনটন একটা বাস্তবতা। সেটা আপনি সুইচ দিয়ে একমাত্র তারেক রহমান রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন, সেটা না। আপনাকে দেখতে হবে যে আমি কতটুকু সুশাসন দিতে পারলাম। সুশাসনটা সবচাইতে গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, সুশাসন এবং কল্যাণ রাষ্ট্র, সেটার জন্য তারেক রহমান সাহেবের যে গ্রাউন্ড ওয়ার্ক, সেই ওয়ার্ক তিনি শুরু করে দিয়েছেন অনেক দিন আগে। আমাদের দল, আমরা প্রথমত এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এর মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সুশাসন, এটা আমাদের 72-এর বা আমাদের মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা এটা। প্রথমত আপনাকে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে, এর জন্য আপনার ভীষণ লাগবে। এর জন্য আপনাদের কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে, দেশ বিদেশের কানেক্টিভিটি লাগবে। তো সেই পথটা উন্মুক্ত করে দেওয়ার জন্য তারেক রহমান সাহেব কাজ করছেন। আমাদের কৃষি সেক্টর আছে, বিশাল কৃষি সেক্টর। আমাদের শ্রম সেক্টর আছে, বিশাল শ্রম সেক্টর। আমাদের প্রবাসী সেক্টর আছে, বিশাল প্রবাসী সেক্টর। এই সমন্বিত উদ্যোগকে গ্রহণ করে আগামীর বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা সমতার বাংলাদেশ, একটা হিংসা এবং বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে মুক্ত, মানে সমৃদ্ধ একটা বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব। আমরা 1947 সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম, পাকিস্তান ও ভারত। কিন্তু কার্যত পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের যে ভৌগোলিক, সামাজিক, নৃতাত্ত্বিক এবং কালচারাল যে ডিফারেন্স, যে এই ডিফারেন্স আসলে একটা রাষ্ট্র হতে পারে না। পরবর্তীতে খুব দ্রুততম 71 একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, অসংখ্য প্রাণদানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি। কিন্তু কার্যত আমরা যে প্রকৃত স্বাধীনতার যে মর্ম, সেটা উপলব্ধি করতে পারিনি। নির্যাস যেটা আমরা উপলব্ধি করতে পারিনি, কারণ আমাদের চারিদিকে একটা একটা আধিপত্যবাদী আঞ্চলিক শক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। এবং কখনোই যে তাদের সবল থেকে আমরা পরিপূর্ণভাবে মুক্ত হতে পেরেছি তা না। বিগত 17 অবস্থা ছিল আরও ভয়াবহ, নাজুক। কার্যত আমাদের যেই একটা সরকার ছিল, এই সরকার কার্যত দিল্লির একটা অঙ্গরাজ্য এবং তাদের পদতলে আমাদেরকে বিসর্জন দিয়ে ফেলেছিল। তার মানে যে প্রকৃত স্বাধীনতার যে সুফল, সেটা আমরা কখনোই উপভোগ করতে পারিনি। যেটা জিয়াউর রহমানের সময় কিছুটা ছিল, জিয়াউর রহমান বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমানকে বাঁচতে দেননি। তো এইবার মানুষ এই আধিপত্যবাদী আগ্রাসনের হাত থেকে মুক্তি পাবার জন্য যে রক্ত দিয়েছে, আমি মনে করি এই রক্ত বৃথা যাবে না। মানুষের যে আকাঙ্ক্ষা, এই যে নামের স্বাধীনতা না, আক্ষরিক অর্থেই যে স্বাধীনতার যে
কি সুফল, সেই সুফল মানুষ ভোগ করতে চায়। প্রকৃত অর্থেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের প্রভু নাই, এটাই আমাদের মূল মন্ত্র। এটাকে দেশের মানুষকে নিয়ে সেই মন্ত্রকে এবং সেটাকে এগিয়ে নেওয়া যায়, এটাই আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। অবশ্য তো আর দল ওইভাবে নিরীক্ষণ করতে পারবে না। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এখানে মনোনয়ন 237 জন যাদেরকে দেওয়া হয়েছে তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, ব্যবসায়ীও আছে। তো এদের আমি মনে করি এখন পর্যন্ত যে কারো নামে কোনো ধরনের অপবাদ বা কেলেঙ্কারি মারাত্মকভাবে আছে এরকম কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে আমার চোখে, এগুলো আপনারা অবজার্ভ করতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন, ওইরকম কোনো সমাজবিরোধী মানুষ, দুর্বৃত্ত, মাফিয়া বা লুটেরা শ্রেণীর কোনো মানুষকে বিএনপি মনোনয়ন দিয়েছে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি। আমি বিএনপি বলে বলছি না, আমি মনে করি যে এইবারের মনোনয়নটা, এবং আমি যতটুকু জানি যে একেবারে তৃণমূল থেকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে সবচাইতে এলাকার জনপ্রিয় মানুষটা যারা, তাকেই দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ তো আছে, বংশ পরম্পরায় অনেকে আছে। এখন আওয়ামী লীগের কোনো মানুষ ধরেন আমাকে যদি ভোট দিতে আসে, আমি কি বলবো যে তুমি আমাকে ভোট দিতে পারবা না? এটা কি বলা যায়? নির্বাচন এক জিনিস আর রাজনীতি অন্য জিনিস। আমার এলাকায় একটা বড় অংশ আওয়ামী লীগ আছে, এখন সবাইকে কি আমরা বঙ্গোপসাগরে ফেলে দিব? তাদের সাথে আমরা মিশবো না? আত্মীয়তার সম্পর্ক থাকলে সেটাকে ছিন্ন করবো? আওয়ামী লীগের সবাই খারাপ মানুষ সেটা আমি বলি না, কিন্তু আওয়ামী লীগে যারা নেতৃত্ব দিয়েছে বেশিরভাগ এরা সমাজ বিরোধী, এরা মানে এই দেশ এবং মানুষের জন্য মানে অভিশাপ ছিলেন, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখনো যারা আছে তারাও কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু সকল আওয়ামী লীগের সকল মানুষ যারা আওয়ামী লীগে ভোট দেন গ্রামে, তারা সবাই সমাজ বিরোধী মানুষ, নিকৃষ্ট মানুষ, কথা আমি বলতে পারবো না। তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, দ্রুতই আসবেন, ওনাকে আসতে হবে। উনি একটা প্রেক্ষাপটে সেখানে ছিলেন দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, রাজনৈতিকভাবে নির্বাসিত অবস্থায় ছিলেন, ওনার নামে অনেকগুলো মামলা ছিল, ওনার একটা জীবন সংকটের মতো অবস্থা একসময় গিয়েছে। তো আল্লাহ রহমতে দেশ এখন স্বাধীন হয়েছে, উনি অচিরেই দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন। এখানে নানান ধরনের বিষয় আছে, তার মানে কৌশলগত রাজনৈতিক ব্যাপার। আমরা যদি মনে করি যেমন সময় তাকে আমরা দেশে আনতে চাই, যখন তার এই আগমনকে কেন্দ্র করে যে একটা জাগরণ হলো, সেটা আমার নির্বাচনের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনবে। হ্যাঁ, তারপরে তার নিরাপত্তার অনেকগুলো ব্যাপারও আছে। তারেক রহমান, উনি তো আমার মতো কোনো মানুষ না বা আপনার মতো কোনো মানুষ না, ওনাকে চিন্তা করা হয় যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের মানে কি বলে ইসের মধ্যে তিনি, সার্চ লাইটের মধ্যে তিনি আছেন। অতএব তিনি আসবেন না এমন তো না, আর তার কারণে কোনো কাজও ঠেকে নাই। তিনি যখন আসবেন উপযুক্ত সময়, দ্রুততম সময় আসবেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং তার এই আগমনটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জয়যাত্রার যে একটা মানে কি বলে স্রোত, সেই স্রোতই বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে।